আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনাদের বাজেট যদি ১.৫ লাখ টাকার আশেপাশে হয়ে থাকে ফর আ গেমিং ল্যাপটপ এবং আমি আপনাকে বলি যে এই বাজেট রেঞ্জে আপনি একটা ল্যাপটপ পাবেন যেটাতে রয়েছে 240 হার্জের ডিসপ্লে, 1 টেরাবাইট স্টোরেজ এবং 16 গিগাবাইটের DDR5 মেমোরি, পাশাপাশি RTX 4060 অ্যান্ড নট অনলি দ্যাট ইন্টেলের 14 জেন Core i7 প্রসেসর। তো এটা শুনে একটু আনবিলিভেবল লাগছে না? না, একদমই না। কারণ আজকে আমার সামনে যে ল্যাপটপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এক্স্যাক্টলি ওই স্পেক্সই অফার করছে এবং এটার প্রাইস ১.৫ লাখ টাকার একটু উপরে। এবং যেই ল্যাপটপটা নিয়ে আমি কথা বলছি সেটা ওয়ালটন কম্পিউটারের একটা ল্যাপটপ এবং ল্যাপটপটির নাম AAC, যেমনটা আপনারা ওপরের এই পোর্শনে দেখতে পাচ্ছেন। আর এটার যেই মডেল নাম্বার সেটা হচ্ছে ওয়্যাক্স জাম্বো। এটা বেসিক্যালি তাদের যে গেমিং সিরিজ সেটা, এবং এটার এক্স্যাক্ট মডেল নাম্বারটা হচ্ছে GL714HX। তো ইন্ট্রো পার্টি এত প্রশংসা শুনে আপনারাও হয়তো কিছুটা স্কেপটিক্যাল হচ্ছেন, আমিও শুরুতে হয়েছিলাম। বাট গত ১০-১৫ দিন ব্যবহারে আমার কাছে মনে হয়েছে এটা মার্কেটে থাকা যে কোনো ল্যাপটপের চাইতে বেটার ভ্যালু অফার করছে। তো এখন সোর্স চায় না কেউ, এটা সোর্স চাইলে বলবো ট্রাস্ট মি ব্রো। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, এই ল্যাপটপটা কিন্তু আসলে ওভারঅল ডিজাইনের দিক থেকে যদি আপনি ফার্স্ট গ্ল্যান্সে দেখেন কিছুটা Lenovo Legion লাইনআপের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। বাট ওই দিকটা বাদ দিলে ল্যাপটপের ওভারঅল বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইন সব কিছুই কিন্তু খুবই প্রিমিয়াম লেগেছে আমার কাছে। স্পেশালি এর বিল্ড, এটা কিন্তু ফুললি মেটাল চ্যাসির একটা ল্যাপটপ এবং এটা আপনারা মানে হাতে ধরেই বুঝতে পারবেন ল্যাপটপটার ওজন ২.৫ কেজি এবং যেহেতু এটা গেমিং সিরিজের ল্যাপটপ, সো একেবারে থিন অ্যান্ড লাইট হওয়া পসিবল না, বাট স্টিল এটা আমার কাছে খুবই স্লিক লুকিংই মনে হয়েছে। খুব বেশি গেমারি লুক যে স্ক্রিম করছে এরকম না। আপনারা যদি সাটল লুক পছন্দ করেন সেক্ষেত্রে এটার ওভারঅল ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনার ডেফিনেটলি পছন্দ হবে। বাট ডিজাইন পার্টে যদি আমি খুব বেশি নিটপিক করতে চাই সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই AAC লোগো যেটা, এটাকে তারা আরেকটু প্রিমিয়াম করতে পারতো। আর এই ল্যাপটপের যে লিড রয়েছে সেটা কিন্তু আপনারা চাইলে এক হাতে ইজিলি ওপেন করতে পারবেন। যেহেতু গেমিং সিরিজের ল্যাপটপ, এটা এক্সেপশনাল কিছু না, কারণ নিচের পার্টটা কিন্তু সবসময় গেমিং ল্যাপটপ একটু ভারী হয়ে থাকে। বাট লিডটা ওপেন করার সময় যে ব্যাপারটা আপনি অবশ্যই নোটিস করবেন তা হচ্ছে এর স্মুথনেস। আর এটা একেবারেই আমার কাছে ওয়াবলি মনে হয়নি, যথেষ্ট স্টাডি ফিলিং এবং আপনি ফ্যানের নিচে বসে কাজ করলেও খুব একটা মনে হয় না যে ওয়াবল করবে বাতাসে। আর তাছাড়া এটার যে ওভারঅল বিল্ড স্ট্রাকচার সেটাও কিন্তু বেশ শক্তপোক্তই মনে হয়েছে। এছাড়া এটাকে আপনারা চাইলে 90 ডিগ্রি পর্যন্ত অলমোস্ট একেবারে ফ্ল্যাট করতে পারবেন, উইচ ইজ এ ভেরি গুড সেফটি ফিচার ইন মাই ওপিনিয়ন। যদিও এটা নিয়ে অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে, বাট অ্যাক্সিডেন্টালি অনেক সময় দেখা যায় আমরা একটু বেশি করে পুশ করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার বা হিঞ্জটা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা চান্স থাকে, বাট এটাতে সেরকম হবে না। এছাড়া ডিজাইনের অন্যান্য অ্যাসপেক্ট নিয়ে যদি বলি, এতে আপনারা যে কিবোর্ডটা পাচ্ছেন সেটা অলমোস্ট একটা ফুল সাইজ কিবোর্ড এবং এটা একটা চেকলিট কিবোর্ড। আর এটার যে ট্রাভেল অ্যান্ড ওভারঅল টাইপিং এক্সপিরিয়েন্স, দ্যাট ওয়াজ ওকেইশ। আমি বলবো না খুব বেশি প্রিমিয়াম এক্সপিরিয়েন্স এখানে আমি পেয়েছি, বাট ওভারঅল ইট ওয়াজ গুড। আর এটার যে টেক্সটগুলো রয়েছে অর্থাৎ লেজেন্ডস, সেগুলো কিন্তু একেবারে মিনিমাল, খুব বেশি গেমারি ফিল আপনাকে দিবে না, যেটা অনেকের কাছে পজিটিভ হতে পারে আবার অনেকের কাছে নেগেটিভ হয়, কারণ কিছু মানুষ রয়েছে যারা একটু সাটল লুক পছন্দ করে বাট র পাওয়ারটা চায়, তো সেই ক্ষেত্রে এটা ডেফিনেটলি মোর সুইট করবে তাদের। আর এর যে কিবোর্ড, এটা কিন্তু সিঙ্গেল লাইট RGB, অর্থাৎ আপনি অ্যাট এ টাইম একটা পার্টিকুলার কালার জ্বালিয়ে রাখতে পারবেন পুরোটাতে। এবং এখানে খেয়াল করলে দেখবেন পাওয়ার বাটনের পাশে কিন্তু আরেকটা বাটন রয়েছে যেটাতে মূলত পারফরমেন্সের যেই মোড সেটা চেঞ্জ করতে পারবেন। বাট এটাও আমার কাছে খুব একটা পছন্দ হয়নি, কারণ এখানে আসলে যখন আপনি এটা প্রেস করছেন তখন শুধুমাত্র একটা কালার ইন্ডিকেশন দেয়, যেখানে রয়েছে ব্লু, পার্পল আর হচ্ছে গ্রিন। বাট স্ক্রিনে আপনি কোনো পারফরমেন্স মোড উঠবে এরকম দেখতে পাবেন না, যেটা একটু কনফিউজিং লেগেছে। আমারও আইডেন্টিফাই করতে কষ্ট হয়েছে যে আসলে কোনটা কোন মোডে চলছিল। তো এটা দিয়ে যখন আমি বিভিন্ন টাস্ক পারফর্ম করছিলাম তখন আমি বুঝতে পারলাম যে পার্পলটা হচ্ছে সবথেকে পাওয়ারফুল মোড, এছাড়া ব্লুতে একটু কম পাওয়ার দিবে, আর গ্রিনে একেবারে ইকো যেই মোড রয়েছে বা ফ্যান নয়েজ খুব বেশি শোনা যাবে না সেই মোডে আপনি ইউজ করবেন ল্যাপটপটা। আর কিবোর্ডের নিচে আপনারা বেশ বড়সড় সাইজের একটা ট্র্যাক প্যাড দেখতে পাবেন, যেটা গ্লাস সার্ফেসের এবং এটা কিন্তু মাইক্রোসফটের যে মাল্টি জেস্টার সাপোর্ট সেটা কিন্তু করে। তো এতেও আমার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো ছিল। যদি আপনার ট্র্যাক প্যাড ইউজ করার অভ্যাস থাকে সেই ক্ষেত্রে আপনি এটাতে খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। বাট একটা গেমিং ল্যাপটপে সাধারণত সবাই মাউসই ব্যবহার করে থাকে, ইয়েট এগেইন দ্য ট্র্যাক প্যাড ওয়াজ গুড। আর আইও পোর্টস হিসেবে এর পেছনের দিকে আপনারা মোট 4টা পোর্ট পাবেন, যেখানে পাওয়ার পোর্ট রয়েছে, একটা ইথারনেট পোর্ট রয়েছে, একটা HDMI পোর্ট রয়েছে, আর একটা USB 3.2 Gen 1 পোর্ট রয়েছে। আর এর বাদিকে আপনারা পাবেন একটা USB 3.2 Gen 1A পোর্ট। আর এর পাশে যে টাইপ সিটা দেখতে পাচ্ছেন এটাই শুধুমাত্র USB 3.2 Gen 2 পোর্ট, আর তার পাশে মাল্টি 3.5mm পোর্ট পাচ্ছেন। আর ইন্টারেস্টিংলি ডান দিকে আপনারা দুটো USB 3.2 Gen 1 পোর্ট, যেটা USB A পোর্ট, এটা পাচ্ছেন। আর সাথে পাচ্ছেন একটা
এসডি কার্ড রিডার। যদিও এটা ইউএইচএস 2 সাপোর্টেড না, বাট স্টিল একটা গেমিং ল্যাপটপে এসডি কার্ড পোর্ট থাকাটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক, স্পেশালি আমার মতো ক্রিয়েটার যারা রয়েছে বা অনেক বেশি ভিডিও এডিট করে থাকে তাদের জন্য কিন্তু এটা একটা অনেক বড় হেল্পফুল ফিচার, কারণ কার্ড রিডার নিয়ে আপনার ঘুরতে হবে না। কারণ এই ধরনের ল্যাপটপে অনেকে যায় ভিডিও এডিট বা অন্যান্য প্রোডাক্টিভিটির কাজ করতে, সেক্ষেত্রে ডেফিনেটলি একটা ভেরি গুড ফিচার। এছাড়া এতে বেশ কিছু এয়ার ভেন্টস রয়েছে, যেগুলোর মধ্যে সাইডেরগুলো সাধারণত ইনটেক হয়ে থাকে, কারণ আপনার গরম বাতাস যখন আপনি অনেক বেশি হেভি ইউজ করছেন বা গেমিং করছেন তখন মাউস ইউজ করার সময় যাতে গরম বাতাসটা আপনার হাতে না লাগে। তো এতেও সেরকমই ফিল করেছি আমি, খুব বেশি গরম বাতাস আমার হাতে লাগেনি, কারণ পেছনের যে এক্সস্ট ভেন্ট রয়েছে সেটা দিয়ে মূলত গরম বাতাসটা বের হচ্ছিল। আর এটার যে নিচের ফিটগুলো রয়েছে রাবার ফিট, এটা কিন্তু বেশ খানিকটা উঁচু, সো আপনি যখন হার্ড সার্ফেসে রাখবেন তখন কিন্তু নিচের পার্ট থেকে হিট ডিসিপেশনটাও বেশ ভালো হচ্ছিল। তো ওভারঅল ডিজাইন ওয়াইজ আমার কাছে মনে হয়েছে এটা ভেরি গুড। আর যেহেতু গেমিং ল্যাপটপ, সো এর র্যাম এবং এসএসডি এটাতে কিন্তু মানে 16 GB র্যাম আপনারা ইনবিল্ট পাবেন, বাট এতে কিন্তু 64 GB পর্যন্ত সাপোর্ট রয়েছে আপগ্রেড করার। আর স্টোরেজ হিসেবে এতে কিন্তু আপনারা পাচ্ছেন Gen 4 এসএসডি, যেটাতে স্পিড কিন্তু ফ্যান্টাস্টিক ছিল, 7000 রিড অ্যান্ড অলমোস্ট 6000 রাইট। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই এসএসডিতে DRAM সাপোর্ট রয়েছে, সো আপনি লং ফাইল যখন ট্রান্সফার করছেন তখন কিন্তু স্পিড স্লো হওয়ার চান্সেস খুবই কম থাকবে। আর এতে আরেকটা এক্সট্রা স্লট রয়েছে, যেটাতে আপনারা চাইলে আরও এসএসডি কিন্তু ইনক্রিজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। তো অপশনসের দিক থেকে আমার মনে হয় এই ল্যাপটপে খুব একটা কমতি থাকছে না, এবং ওয়ালটন অনেক ভেবেচিন্তেই আসলে এটা লঞ্চ করেছে, এবং এটা যেই প্রাইস রেঞ্জে লঞ্চ করেছে এগেইন ইট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ ইন মাই ওপিনিয়ন। এবং এটার আরেকটা অন্যতম যে কারণটা হচ্ছে এর অ্যামেজিং 240 হার্টজের ডিসপ্লে। এতে আপনারা যে রেজলিউশন পাচ্ছেন সেটা 2.5K, এবং এটার যে অ্যাসপেক্ট রেশিও সেটা 16:10। সো আপনারা যারা ক্রিয়েটার রয়েছেন বা কোনো প্রোডাক্টিভিটির কাজ করেন তাদের জন্য কিন্তু এই এক্সট্রা হেডরুমটা অনেক সময় কাজে লাগে। এবং যেহেতু এটাতে 4060 বিল্ট ইন রয়েছে, সো আমি এতে এডিটিং ট্রাই করেছিলাম, দ্য ভিঞ্চিতে আমি বেশ কয়েকটা প্রজেক্ট করেছি এতে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা ফ্ললেসলি পারফর্ম করেছে, এবং ওভারঅল ডিসপ্লের যে কালার রিপ্রোডাকশন এতে আপনারা sRGB 100% পাচ্ছেন। আর হায়ার রিফ্রেশ রেটের যে ডিসপ্লেগুলো হয়ে থাকে ল্যাপটপে স্পেশালি, আমি যখন এটার স্পেক্স দেখেছি তখন আমি একটু সন্দিহান ছিলাম যে আসলে কতটা ভালো প্যানেল এখানে ব্যবহার করা হয়েছে, কারণ আপনারা জানেন হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করতে গিয়ে ব্র্যান্ডগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে লো কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করে, বাট এটাতে কিন্তু মোটেও সেরকম ছিল না। এবং এতে আপনারা মানে যদি ক্রিয়েটরও হয়ে থাকেন আপনি, খুব বেশি কালার অ্যাকুরেট ডিসপ্লে আপনার দরকার, সেক্ষেত্রে আপনি সেই কাজগুলো মোটামুটি করে নিতে পারবেন, বিকজ এতে sRGB 100% রয়েছে, সো মোটামুটি কালার অ্যাকুরেট ডিসপ্লে বলা যায়। আর এই ডিসপ্লে সব থেকে বেশি মজাটা পাবেন আপনি যদি কোনো FPS গেমার হয়ে থাকেন, লাইক আমি ভ্যালোরেন্ট এটাতে খেলেছি, এবং আমি নর্মালি আমার যে Zowie XL2546K সেটা ব্যবহার করে থাকি FPS গেমিংয়ের জন্য, এবং সেটাও একটা 240 হার্টজের TN প্যানেল। সো কালারের দিক থেকে ডেফিনেটলি আমি ওইটা থেকে এটাকে অনেক বেশি এগিয়ে রাখবো। আর ওই প্যানেলটা ইউজ করার প্রধান কারণ যেটা আমার, তা হচ্ছে গোস্টিং একেবারেই নেই বললে চলে। তো এটাতেও কিন্তু যখন আমি মানে গেম খেলছিলাম ফাস্ট পেসে যখন মুভ করে, তখন কোনো রকম মেজর গোস্টিং বা আদার কোনো ইস্যু আমি একেবারেই ফেস করিনি। ইট ওয়াজ অলমোস্ট অন পার উইথ দ্যাট ডিসপ্লে। যদিও এটা আসলে একেবারে ক্লিনিক্যাল টেস্টিং না করলে আসলে কী ডিফারেন্স রয়েছে, কত মিলি সেকেন্ডের ডিলে রয়েছে, এগুলো বোঝা যাবে না। বাট আমি যদি চোখের এক্সপিরিয়েন্স সেটা বলি, তাহলে আমি অনেক বেশি তফাৎ আসলে দেখতে পাইনি। সো আপনি যদি এই ডিসপ্লেতে গেমিং করেন বা কোনো কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য ব্যবহার করেন, সেটা আমার মনে হয় খুব ভালো এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। বাট এই ভিডিওতে আপনারা এখন পর্যন্ত বসে আছেন এসব জানার জন্য না, মূলত এর পারফরমেন্স জানার জন্য, রাইট? সো লেটস গেট স্ট্রেট ইনটু দ্যাট। তো এতে আপনারা যে প্রসেসরটা পাচ্ছেন সেটা আমি শুরুতেই বলেছি যে Core i7-এর 14 জেন একটা প্রসেসর, এবং মডেলটা হচ্ছে 14650HX। আর এটার যে TDP সেটা হচ্ছে 55 ওয়াট। তো এতে আমরা CPU টেস্ট করার জন্য বেশ কিছু পারফরমেন্স টেস্ট রান করেছি, লাইক এতে আমরা Cinebench R23 টেস্ট করেছি মাল্টি করে, এবং যেমনটা স্কোর দেখতে পাচ্ছেন 24,000+ কিন্তু স্কোর করেছে এটা। আর ডিউরিং দ্যাট পিরিয়ড, এটা যেহেতু অনেক লং টাইম ধরে চলে, আমরা প্রায় 2-3 বার টেস্ট করেছি। সো সেই সময়ে আমরা টেম্পারেচার দেখতে যাচ্ছিলাম, এটা 95 ডিগ্রি পর্যন্ত হিট করে। এবং আপনারা যারা লেটেস্ট জেনারেশনে ইন্টেল CPU সম্পর্কে জানেন টুকটাক, যে এই সিপিইউগুলো জেনারেলি কিন্তু একটু বেশি হট টেম্পারেচারে রান করে। আর ক্লক স্পিড যেমনটা দেখতে পাচ্ছেন, এতে রেটেড ম্যাক্সিমাম বুস্টের যে ক্লক স্পিড সেটা 5.2 GHz হলেও এটা আসলে শুধু এই ল্যাপটপ না, ইভেন আমার ডেস্কটপ যেটা পেছনে রয়েছে এটাও আসলে ফুল ক্লক স্পিডে কখনোই রান করতে আমি দেখিনি। এটা হয়তো ইনিশিয়াল বুস্টে রান করে, বাট তারপরে যখন লং লাস্টিং পারফরমেন্স দরকার তখন আসলে এটা অটোমেটিক্যালি মানে একটা নির্দিষ্ট স্টেবল পর্যায়ে চলে আসে। আমি স্টেবল যে ক্লক স্পিড দেখেছি এতে সেটা হচ্ছে 4.1 GHz to 4 GHz এরকম সুইচ করছিল। তো এটা মোটামুটি রিজনেবল পারফরমেন্স বলা যায়। আর এখন যেহেতু শীতের দিন, সেটাকে অবশ্যই আপনাকে কনসিডারেশনে রাখতে হবে। এখন কিন্তু আমাদের রুম টেম্পারেচার অটোমেটিক্যালি কিছুটা কম। এছাড়া এই সিপিউর যে Geekbench 6 এর রেজাল্ট সেটা যথেষ্ট ইমপ্রেসিভ। ইভেন এর যে 8GB 4060 GPU সেটার পারফরমেন্সও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু OpenCL বেঞ্চমার্কে বেশ ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো গেমিং এক্সপিরিয়েন্সে চলে যাব,
এবং একটু আগে যেটা বলছিলাম যে ভ্যালোরেন্টেতে আমি ট্রাই করেছি এবং এটা কিন্তু মোস্টলি একটা সিপিইউ ইন্টেন্সিভ গেম, যত ভালো সিপিইউ হয় তত বেশি এফপিএস আপনি পাবেন। জিপিইউ কিছুটা কাজে লাগে বাট অত বেশি না। তো এতে কিন্তু আমরা ডিফল্ট যে গ্রাফিক্স সেটাতে কিছুটা হাই করে আমরা 400 এফপিএস পাচ্ছিলাম, যেটা বেশ ভালো পারফরমেন্স। এবং আপনি যদি কম্পিটিটিভ গেমার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি এই গ্রাফিক্স সেটিংসে খেলবেন না, আপনি হয়তো আরও বেশি লো করে খেলবেন এবং তখন কিন্তু আপনি অ্যারাউন্ড 500+ এফপিএস পাবেন ইজিলি এই ল্যাপটপে। এবং ট্রিপল এ টাইটেলের কথা যদি বলি, এতে আমরা হগওয়ার্টস লেগেসি ট্রাই করেছি, যেটা আমাদেরকে ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে বলতে হবে। আমরা একেবারে কোনো রকম আপস্কেলিং ছাড়া 2.5K ফুল রেজুলেশনে অ্যারাউন্ড 60 এফপিএস অ্যাভারেজ পাচ্ছিলাম, যেটা মোর দেন প্লেয়েবল এক্সপিরিয়েন্স। যদিও প্রিভিয়াসলি এই গেমে অনেক বাগস ছিল, বাট রিসেন্টলি কিন্তু অলমোস্ট 1 বছরের বেশি গেমটা রিলিজ হয়ে গেছে, সো এখন মোটামুটি স্টেবল বলা যায়। আর এটাতে আমরা অলমোস্ট 60 এফপিএস পাচ্ছিলাম, উইচ ইজ মোর দেন প্লেয়েবল। আর যেহেতু এটা একটা 40 সিরিজের কার্ড, সো DLSS 3 সাপোর্টেড। DLSS 3 ফ্রেম জেনারেশন অন করে যখন আমরা খেলেছি একেবারে আলট্রা আরটিতে, তখন কিন্তু এটা একেবারে মাখন পারফরমেন্স দিয়েছে। তখন অ্যাভারেজ এফপিএস পাচ্ছিলাম অ্যারাউন্ড 80। তো ওভারঅল পারফরমেন্সেও কিন্তু এটা একেবারেই পিছিয়ে থাকবে না, খুবই চমৎকার গেমিং এক্সপিরিয়েন্স আমাদের দিয়েছে এটা, যদি আমরা 1.5 লাখ টাকার অন্যান্য কম্পিটিশনের সাথে তুলনা করি অফিসিয়াল মার্কেটে। সো প্রাইস টু পারফরমেন্স রেশিওতে আমার মনে হয় এই ল্যাপটপটা ডেফিনেটলি 10/10 পাওয়ার যোগ্য। আর ব্যাটারির কথা যদি বলি, এই ল্যাপটপটাতে ব্যবহার করা হয়েছে 60 ওয়াটের ব্যাটারি, যেটা 4টা সেলে বিভক্ত। আর এর সাথে যে চার্জারটা আসে এটা কিন্তু 240 ওয়াটের, বাট দেখতে কিন্তু আপনার কাছে মনে হবে না, কারণ এটা কিন্তু খুবই কম্প্যাক্ট সাইজের একটা চার্জার। আর এতে রেগুলার ইউজে ব্যাটারি এক্সপিরিয়েন্স ঠিকঠাকই ছিল একটা গেমিং ল্যাপটপ কনসিডারেশনে। আপনি হয়তো 2.5-3 ঘন্টার মতো ব্যাটারি লাইফ পাবেন এতে, বাট আপনি যদি গেমিং করেন অন ব্যাটারি সেই ক্ষেত্রে 45 to 1 আওয়ার ম্যাক্সিমাম পাবেন, যেটা আসলে মেক সেন্সও করে না, কারণ এই ধরনের পাওয়ারফুল ল্যাপটপ যেটাতে প্রসেসরের টিডিপি প্রায় 55 ওয়াট, আর জিপিওর কথা যদি বলি সেটা 115 ওয়াট ম্যাক্সিমাম, বাট কিছু কিছু ক্ষেত্রে আপ ডাউন করে। তো এটার যে র পাওয়ার সেটা নিতে হলে আপনাকে ডেফিনেটলি ব্যবহার করতে হবে এর যে সাথে আসা চার্জিং ব্রিক সেটা। তো ওভারঅল যদি সাম আপ করি, আমার মনে হয় অলরেডি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছেন যে কেন আমি ভিডিও শুরুতেই বলেছি যেটা আসলে ওয়ান অফ দি বেস্ট ডিল ইন দ্য মার্কেট রাইট নাও, স্পেশালি অফিসিয়াল মার্কেটে যদি আপনার বাজেট 1.5 লাখ টাকার আশেপাশে হয়ে থাকে সেই ক্ষেত্রে। তো আমার মনে হয় আপনারা আমার সাথে কিছুটা একমত হবেন। আর যেহেতু অফিসিয়াল মার্কেটের ল্যাপটপ, সো এতে অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন, আর এক্স্যাক্ট প্রাইসটা ডিসকাউন্টের কারণে আপ ডাউন করে। সো আমি একেবারে ডিসক্রিপশনের ফার্স্টেই দিয়ে দিব, যাতে করে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন প্রাইস কত কারেন্টলি, এবং এর যে পারচেজ লিঙ্ক সেটাও আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিব। তো এএসির এই ওয়াক্স জাম্বো ল্যাপটপটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।